আগের দিন বুক ফেয়ার বুক সাজেশনের একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা আপনারা দেখেছেন এবং যথাযথ কমেন্ট করেছেন, কিন্তু আমি যেটা পাইনি সেটা হলো বইমেলায় আপনারা কি বই কিনছেন তার একটা লিস্ট। হয়তো সেই লিস্ট থেকে আমিও পেয়ে যেতে পারতাম আমার পছন্দের কিছু বই। তাই আজকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের পছন্দের বইগুলো জানিয়ে যাবেন। আর অলরেডি আজকে আমি যেদিন ভিডিওটা শ্যুট করছি অর্থাৎ 22 জানুয়ারি বইমেলা শুরু হয়ে গেছে। তাই আজ যারা বইমেলায় গিয়েছিলেন কি কি বই কিনলেন সেটা জানাবেন। 23 জানুয়ারি বইমেলা যাওয়ার আগে আমি ভিডিওটা এই কারণে আনছি, কারণ আগের দিন আমার ভিডিওটা দেখার পর আমার এক বন্ধু এবং বই পড়বো বলের একজন পুরনো সাবস্ক্রাইবার আমাকে টেক্সট করে বলেছিল যে বই পড়বো বলে থেকে সে হয়তো আরও একটু বেশি আশা করে, বা সব টাইপের পাঠককে কোথাও একটা আমরা তাদের পছন্দ মতো বই দিতে পারিনি। এই কথাটা শুনে আমি কিছুটা ভাবি এবং তখন বুঝি যে রিসার্চ একদমই করা হয়েছিল না ওই ভিডিওটা বানানোর আগে। ওই ভিডিওটা মোটামুটি চোখের সামনে আসা বা কেউ আমাদের ইনবক্স করেছে বা ভাই কোথাও থেকে কিছু দেখেছে, এইভাবে ভিডিওটা বানানো। তাই কাল সারা দুপুর বসে আমি আপনাদের জন্য ফেসবুক ঘেটে ঘেটে আমার পছন্দ মতো এবং বিভিন্ন ধরনের পাঠকদের কথা মাথায় রেখে যে আপনারা কী ধরনের বই পছন্দ করতে পারেন, বা যারা একটা ভিডিওর মধ্যে বিভিন্ন টাইপের বই রেখেছি যাতে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিছু বই বেছে নিতে পারেন। তো সোললি এটা আমি বই পড়বো বলে দর্শকদের, সমস্ত রকম দর্শকদের, যারা নন ফিকশন বেশি পড়েন, যারা একটু সিরিয়াস পাঠক, তাদের সবার কথা মাথায় রেখেই ভিডিওটা বানাচ্ছি। প্রথমেই আমি যে বইটার কথা বলবো সেটা হলো এমন একজনকে নিয়ে লেখা যাকে ছাড়া বাংলা সাহিত্য ভাবা অসম্ভব। অর্থাৎ আপনার বাড়িতে যদি 5টা বইও থাকে, আমি আশা করব এই লেখকের একটা বই থাকবেই, অবশ্যই বাংলা। কথা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। লেখক বলছেন যে বিভূতিভূষণ জানেন যে লৌকিক আর অলৌকিক জগতের মাঝে ফারাক কেবল মুদ্রের একটা পিঠের। আদতে ইন ইয়াং ইংয়ের মতোই তাদের সহাবস্থান। চাইনিজ ইন ইয়াং, যে আপনারা হয়তো ব্যাপারটা জানেন, না জানলে একটু গুগল করে দেখে নিন। তারা একে অপরের পরিপূরক। এই সহাবস্থানকে স্বাভাবিকভাবে খুঁজে নেওয়া আর মেনে নেওয়ার মধ্যেই আনন্দ লুকিয়ে আছে। জাত রোমান্টিক বিভূতিভূষণ জানেন সে কথা। তিনি আমাদের জানান যে আমরা যাকে অতিলৌকিক অতীন্দ্রিয় বলি তা আসলে আমাদের জ্ঞানের সীমাটুকুকে চিহ্নিত করে দিয়ে মানুষের মাথা নিচু করতে শেখায়, ঔদ্ধত্য দিয়ে নয়। তার তান্ত্রিকের মতো বিস্ময় আর নম্র শ্রদ্ধার সঙ্গে জানতে হয় তাকে। ভয় অলৌকিকের বিভূতিভূষণ, রোমান্টিসিজমের অন্য পিঠ ও পাট। রাজর্ষি গুপ্তের লেখা এই বইটা পাতায় পাতায় পাইচেরি, অসাধারণ একটা প্রচ্ছদ করেছে রৌমজিৎ হাজরা। রৌমজিৎ আমার ভাইয়ের বন্ধু এবং সেই সূত্রেও আমার ভাই এবং ভীষণ গুণী একজন ছেলে। আর রাজর্ষিদার বিভিন্ন লেখা আমি ফেসবুকে পড়েছি। রাজর্ষিদার অনুবাদ আপনারা মির্চি বাংলায় প্রচুর শুনেছেন, বিখ্যাত ইংরেজি গল্পগুলো যে অনুবাদ হয়। এবং তাছাড়াও আগের বছরই একটা বই অক্ষর সংলাপ থেকেই এসেছিল, সেটা হলো আধার ঘনায় সাগর পাড়ে, যেখানে অনুবাদ গল্পই ছিল। এবং প্রবন্ধ সংকলন এই বইটা পাতায় পাতায় পাইচেরি, এবং অবভিয়াসলি একটা রিসার্চ ওয়ার্ক, প্রবন্ধ মানেই রিসার্চ। তো আজকে হয়তো আমি একটু সিরিয়াস বইয়ের কথাই বেশি বলবো আমার দর্শকদের, ইন্টেলেকচুয়াল দর্শকদের মূলত মাথায় রেখে। স্টল নং হচ্ছে 535। রূপকথা মানেই ছোটদের গল্প না। আমি কিছু বছর আগে বাংলা পড়ার সময় একটা কথা জানতে পেরেছিলাম যে আমাদের যে বিভিন্ন রূপকথার গল্পগুলো থাকে বা রূপকথার যে সমস্ত গানগুলো রয়েছে, ইভেন আমাদের ইকির মিকির চামচিকির বিখ্যাত যে ছড়া রয়েছে, এই প্রত্যেকগুলোর মধ্যে রয়েছে অন্য কোনো কথা, অন্য কোনো বার্তা বা অন্য কোনো রূপক লুকিয়ে আছে। তো রূপকথা মানে ছোটদের রূপকথা না, রূপকথা বড়দেরও হয়। সেই বড়দের রূপকথা বলে একটা বই আসছে। তো এরাবত প্রকাশনী থেকে আসছে বড়দের রূপকথা, সম্পাদনা করেছে নীলাঞ্জন মুখার্জি। এরপর যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে একটু ভূতের গল্প, কিন্তু নন ফিকশন। বারিতবরণ ঘোষের লেখা পুরনো কলকাতার ভুতুড়ে বাড়ি, কলকাতার যে সমস্ত বিভিন্ন হন্টেড জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো নিয়ে এই বইটার কথা বলা হচ্ছে। এবং এটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত হচ্ছে, স্টল নং বইমেলা 155। এরপরে ওবায়দ হক আমার ভীষণ পছন্দের একজন লেখক, যার জলের শরীর, নীল পাহাড়, কাঙাল সঙ্গ, একটি শাড়ি ও কামরাঙা বোমা, এই বইগুলো আমি পড়েছি এবং মন্ত্রমুগ্ধের মতো পড়েছি। ওবায়দ হকের একটা বই আসছে অরণ্যমন থেকে এবার, আর কাঠি। কি নিয়ে আমি জানি না, বাট এই বইটা আমি অবশ্যই সংগ্রহ করব। যারা ওবায়দ হকের লেখা পড়েন তারা জানেন তার লেখার মধ্যেই জাদু আছে। এরপরে আইনি আকবরী, আকবরের জীবনী সহ আবুল ফজলের লেখাটা অনুবাদ করছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। এই বইটা আমার সংগ্রহ করার ইচ্ছে আছে, কারণ যখনই আমি মুঘল নিয়ে পড়েছি তখনই আমার আকবরকে নিয়ে জানার একটা বিশিষ্ট ইচ্ছা হয়েছে। স্পেশালি আকবর সম্পর্কে অনেক ভালো কথার পাশাপাশি কিছু তো সব কিছুই থাকে, যেমন পক্ষে বিপক্ষে। আমি যখন পড়তাম আমার জানার ইচ্ছা হতো যে আরও একটু ডিটেলসে যদি আমি জানতে পারি। তো সেই জানার ইচ্ছাটা আইনে আকবরী থেকে
থেকে আমি জানতে পারবো আমি জানতাম, কিন্তু সঠিক অনুবাদ কোথায় পাওয়া যায় আমি জানতাম না। এবং এটা যে কোন প্রকাশনের বই আমার আর খেয়াল নেই, যদি আপনারা কেউ কিনতে চান আমাকে জানাবেন, আমি সেক্ষেত্রে জানিয়ে দেবো যে এটা কোন প্রকাশনে। এরপর যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে দি হোমার ওডিসি, রনিনের লেখা, এবং এটা কল্পবিশ্ব থেকে আসছে। এরপর যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে শব্দ প্রকাশনী থেকে আসবে, এটা একটা প্রবন্ধ, অসুর, সিন্ধু থেকে টাইগ্রিস, বিশ্বজিৎ সাহা। এটা সম্পর্কে একটু যেটা বলা হয়েছে, অসিরিয়ার অধিবাসীদের বলা হতো অসুর। আবার আমরা জানি প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে অসুর নামে এক জনগোষ্ঠীর বসবাস ছিল। সম্ভবত তাদের অস্তিত্ব ছিল সেই প্রাগৈতিহাসিক যুগেও। প্রাচীন ভারতের মিথোলজিতে অসুরদের উপস্থিতির কথা আমরা সকলেই জানি। এখন প্রশ্ন হলো, অসিরিয়ার অসুর আর ভারতীয় অসুররা কি আদতে ইতিহাসের কোনো এক সময়ে একই মানব গোষ্ঠীর অংশ ছিল? খুঁজে দেখব কিছু বিস্তৃত হয়ে যাওয়া তথ্য প্রমাণ। সিন্ধু সভ্যতা, টাইগ্রিস সভ্যতা মানেই ইতিহাসের ছোঁয়া, আর ইতিহাস মানেই আমার মনের ভীষণ কাছের। তার সাথে যখন প্রবন্ধ বই, মানে আমার মনে হয় যখন প্রবন্ধ সংকলন বা নন ফিকশন আপনি পড়ছেন, লেখক এতটা রিসার্চ করছেন, লেখকের 5 বছর 10 বছরের জ্ঞান বা লেখকের পড়া 5টা 10টা বইয়ের জ্ঞান আপনি একটা বইতে পাচ্ছেন। এরপর প্রতিক্ষণ থেকে একটা বইয়ের কথা বলবো, যে আদি ভারতের ইতিহাস রচনা, বিতর্ক, বিরুদ্ধতা, বিনিময়। এটা এই কথাটার মানে যেটুকু লেখা আছে ওটা শুনে আমার ইন্টারেস্ট জেগেছিল। স্টল নং হচ্ছে 454। বলছে রিলিজিয়ান শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করার বিষয়টা আমি মোটেই মেনে নিতে পারি না। ধর্মের সঙ্গে রিলিজিয়ানের আদপেই কোনো সম্পর্ক নেই। আমি বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় মতবাদ, ধর্ম সম্প্রদায় ইত্যাদির প্রতি নজর দেওয়ার পক্ষপাতী। ভারতবর্ষের ধর্ম বিশ্বাস সংক্রান্ত ধ্যান ধারণা এবং বিতর্ক আর রাজনীতির বৈচিত্র্য এক কথায় অসীম। কিছু বছর আগে আমি কোনো একটা লেকচার শুনছিলাম, পডকাস্ট না, একটা কোথাও একজন বিশিষ্ট ব্যক্তি লেকচার দেওয়ার সময় এই সেম টপিকেই লেকচার দিয়েছিলেন, এবং এটা আমার খুব ইন্টারেস্টিং সেই মুহূর্তে মনে হচ্ছিল। যেটা হয় আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, নোট না করলে ভুলে যাই, তো আমারও এক্স্যাক্ট আর সেই টপিকটা নিয়ে মনে নেই, কিন্তু তখন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম যে কী বলছেন, ধর্ম আর রিলিজিয়ানটা এক না। বেসিক্যালি ইংরেজরা আমাদের দেশে আসার পর আমরা এটাকে এক ভাবতে শুরু করেছি, তো এখানে একটা ডিফারেন্স রয়েছে ধর্মের মধ্যে আর রিলিজিয়ানের মধ্যে। তো এই বিষয়টার জন্যই এই বইটা আমার নেবার ইচ্ছা। এরপর একটা রয়েছে যে জীবন সার্কাসের, এই বইটা লিখেছেন সৌম্যদেব। লেখক সৌম্যদেব জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন সার্কাস দলের সঙ্গে, সার্কাসের কর্মী হিসাবে, এবং সার্কাস অবলুপ্তির পর তিনি ম্যাজিক শো করেন এবং মিউজিশিয়ান হিসাবে গিটার বাজিয়ে জীবিকা চালান। তিনি লেখক নন। এখানে বলা হয়েছে ইনভাইটেড কমার মধ্যে, এডিট লেখক তো ননই, তবু তার জটিল জীবনের সরল গদ্য আখ্যান আমাদেরকে মুগ্ধ করেছে। অ্যাকচুয়ালি আমি যখন কদিন আগে একটা বই পড়লাম যেখানে পকেট মারদের নিয়ে এবং যারা রাস্তায় ম্যাজিশিয়ানের শো করে, মাদারির খেলা দেখায়, তাদের জীবন নিয়ে, তখন আমার মনে হয়েছিল যে এই পৃথিবীর অনেক কিছু বা এই সমাজের অনেক কিছু আমরা জানতে বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না। সেই অন্ধ হলেই তো প্রলয় বন্ধ থাকে না। তো আমি যদি আমার সমাজ থেকে সেই সমস্ত মানুষদের বাদ দিই আর ভেবে নিই যে আমাদের সমাজে তারা নেই, তাহলে তো ব্যাপারটা ভুল হবে। তাই আমি যখন দেখলাম যে সার্কাসের জীবনকে, যে সার্কাস আমাদের এখানে বারোদোলের মেলায় আসতো, তাঁবু ফেলতো, 1 মাস থাকতো, আর আমি ভীষণ গরমে এপ্রিল মাসে যেতাম, বাবা একটা ছোট্ট তাল পাতার পাখাগুলো কিনতো সার্কাসে ঢোকার আগে, এবং সেগুলোতে আমরা হাত পাখা করতে করতে কাঠের বেঞ্চে বসে দেখতাম বিভিন্ন খেলা। সেই মানুষগুলোর জীবন কেমন হয় যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম মানে চলতে থাকছে বিভিন্ন মেলায়, তাদের জীবন সম্পর্কে জানার যখন একটা সুযোগ আমি পেলাম, আমার মনে হলো ইভেন এমন একজন মানুষের কাছ থেকে যে সেই সার্কাসের অংশ ছিলেন, তো তিনি যখন লিখছেন তার জানা কোনো কাহিনী, আমার মনে হয়েছে এটা আমাকে অনেক বেশি তাদের জীবন সম্পর্কে জানাতে সাহায্য করবে। এরপর একটা বই আছে রিটার্ন টিকিট, মানে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার বাট সামটাইমস উই জাজ এ বুক বাই ইটস কভার। তো এই বইটা নেওয়ার পেছনে আমার একটা কারণ, সেটা হচ্ছে নস্টালজিয়া। সেই পুরনো টেলিফোন হোক, চিঠি হোক, বা ওই স্ট্যাম্প মেরে একটা খাম, সরকারি খামই হোক, সিগন্যাল হোক, গরু চালিয়ে একজন মানে গরু নিয়ে একজন লোক যাচ্ছে, টিকিট হোক, এবং রিটার্ন টিকিট লেখা, সঙ্গে সেই ক্যামেরা আর একটা পুরোনো দিনের রেলগাড়ির ছবি। তো এটা আমার মনে হয়েছে যে কিনতে হবে। বইটা প্রকাশ হয়েছে অন্তরীপ থেকে। এরপর আমি যে বইটার কথা বলবো সেই বইটা হলো, এটা একটা অনুবাদ বই, কলকাতা বইমেলা স্টল নং 600,
এবং এটা রয়েছে সুধাংশু কুমার রায়ের লেখা, অনুবাদ করেছেন সৌমক পোদ্দার। বইটা হচ্ছে প্রাগৈতিহাসিক ভারত ও প্রাচীন মিশর। যারাই একটু ইতিহাস পড়েছেন তারাই দেখবেন এই কোশ্চেনটা আমরা প্রায় পড়তাম, যে সিন্ধু সভ্যতার সঙ্গে মিশরীয় সভ্যতার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কী কী রয়েছে, এবং পড়তে গিয়ে জেনুইনলি কিছু অদ্ভুত মিল পাওয়া যায়। এবং কোথাও একটা অনেকেই অনেক ঐতিহাসিক দাবি করেন যে মিশরীয় সভ্যতার একটা এক্সটেনশন ভার্সনই হচ্ছে সিন্ধু সভ্যতা। এবং অবশ্যই এর বিপক্ষে অনেক যুক্তি আছে, বা দুটো এই যে জনজাতি রয়েছে এদের মধ্যে সাংস্কৃতিক অনেক ডিফারেন্স দেখা যায় বা জীবনযাত্রায় অনেক ডিফারেন্স দেখা যায়। কিন্তু এটা আমি কি যুক্তি দেখাচ্ছে এটা আমি জানতে খুব ইন্টারেস্টেড, কারণ ওই টেক্সট বুকের 2-4 পাতায় আমার মন ভরেনি। তো আমি এবার দেখলাম মির্জা গালিব সম্পর্কীয় গদ্য সংকলন মেহফিলে গালিব, ভূমিকা সংকলন ও সম্পাদনা করেছেন সায়ন মণ্ডল। গালিব নিয়ে আমার গালিবের শায়েরিগুলো তো শুনি, এবং দোজাকনামা যারা পড়েছেন সেখানে আপনারা জানেন যে মির্জা গালিবের সম্পর্কে অনেক কিছু জানা যায়। তো গালিব নিয়ে আমারও জানার একটু ইন্টারেস্ট আছে, স্পেশালি যখন নন ফিকশন বই, সেই জন্য আমি এই বইটাকে আমার লিস্টে রেখেছি। এরপরে প্রতিক্ষণ থেকেই একটা রয়েছে গান্ধর্ব কবিতাগুচ্ছ নিয়ে। যারা কবিতা ভালোবাসেন তাদের জন্য এটা, আমার জন্য না অবশ্যই। 454 স্টল নং রয়েছে। মানে শঙ্খ ঘোষের গান্ধর্ব কবিতাগুচ্ছ নিয়ে তরজায় মেতেছিলেন সে সময়ে 7 জন তরুণ কবি: রণজিৎ দাস, একরাম আলী, রাহুল পুরকায়স্থ, জয়দেব বসু, বিশ্বজিৎ পান্ডা, অনির্বাণ ধরণীপুত্র, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। 30 বছর পেরিয়ে সময়ের ছাপ নিয়ে তা ফিরে আসছে এই বই হয়ে। তা যারা কবিতা নিয়ে এবং কবিতার এক্সপ্লেনেশন নিয়ে পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারেন। আপনাদের কথা মাথায় রেখেই এই বইটার কথা বললাম। এছাড়াও আমি একটা নন ফিকশন বই কালেক্ট করব, যেটা হচ্ছে দ্বিচক্রে কোরিয়া ভ্রমণ। রামনাথ বিশ্বাস একজন মানুষ সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করছে বা কোরিয়া ভ্রমণ করছে, এবং তার সেই ট্র্যাভেলগ টাইপেরই এই বইটা হবে, এবং এটা আমার সংগ্রহ করার বিশেষ ইচ্ছা রয়েছে। এরপরে যে বইটা রয়েছে সেটা হলো সতীদাহ, সমাজে, শাস্ত্রে, শিল্পে, সাহিত্যে। সম্পাদনা করেছেন অশেষ গাঙ্গুলি এবং অভিষেক চ্যাটার্জি। এই বইটা সতীদাহ নিয়ে আমরা সবাই জানি যে রাজা রামমোহন রায় এটা বন্ধ করেছিলেন, এবং এর সূচিপত্র যদি দেখেন তাহলে সূচিপত্রে বিভিন্নভাবে সতীদাহ প্রথা রদ করা এবং সতীদাহ প্রথা নিয়ে যে বিভিন্ন বিরোধিতা হোক, ইংরেজদের ভূমিকা হোক, শাস্ত্রে এবং সাহিত্যে সতীদাহ প্রথা হোক, বা সতীদাহ প্রথার যে জাতীয়তাবাদ এবং নারী আত্মবিসর্জন হোক, নারীবাদের মধ্যে কী করে রয়েছে, বনাম নারীবাদ, বিভিন্ন কিছু রয়েছে। এবং এটা আমার মনে হয়েছে যে সতীদাহ সম্পর্কে শুধু নয়, তৎকালীন সমাজ ব্যবস্থাকে বুঝতেও আমাকে হেল্প করবে। তো এই বইটাকেও আমি সাজেশন লিস্টে রেখেছি। এরপরে একটা বই রয়েছে নার্গিস পারভিনের লেখা হিরোশিমা নাগাসাকি। মানে দুটো শহর, একটা দেশের দুটো শহর ধ্বংস হয়ে গেল। আমার এই হিরোশিমা নাগাসাকির উপরে পার্টিকুলারলি কোনো বই পড়া নেই। এই বিষয়ের আমি কিছু বই যদি বলি, বিশ্বাসঘাতক আমি পড়েছিলাম, তাছাড়া সেভাবে পড়ানি। তো হিরোশিমা নাগাসাকি এই বইটাও আমার সংগ্রহ করার ইচ্ছা রয়েছে। এরপর একটা ছোট্ট বই রয়েছে, সেটা হচ্ছে সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য উপজাতি লেপচাদের ইতিহাস। এই যে বিভিন্ন কথা শোনা যায় যে আলাদা দেখতে বলে তাদের চাইনিজ, চীনা, নেপালি বলা, কিন্তু এই যে লেপচা জনজাতি রয়েছে যারা ভারতেই থাকছে, আমাদের পশ্চিমবঙ্গ দার্জিলিংয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমে রয়েছে, তাদের ইতিহাস নিয়ে এটা আমার জানার বিশেষভাবে ইচ্ছা আছে। এটা বিন্দু বিসর্গ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে এই বইটা, সোনালী চন্দের লেখা। তো এই বইটাও আমি চাইছি সংগ্রহ করতে। এরপর ধনপতি পর্ব বলে সুপর্ণ সরকারের একটা বই আছে, সেটা হচ্ছে পত্রপাঠ প্রকাশনী থেকে আসছে, অম্বিকা মঙ্গল। এই বইটা কি নিয়ে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি যেটুকু পড়েছিলাম মঙ্গল কাব্যের সঙ্গেই এটার একটা যে কানেকশন ছিল, সেই কানেকশন নিয়ে বইটা করা। এবং প্রচ্ছদটা দেখি সেই আগেকার দিন, বণিক এবং তার সাথে একটা দেবী, এই সমস্ত কিছু নিয়ে। দেবীর দুটো হাতি রয়েছে এই প্রচ্ছদ, এবং যেটুকু আমি পড়েছিলাম সেটা নিয়ে আমার এই বইটা সংগ্রহ করার ইচ্ছা হয়েছিল। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে, এটা আবারও কল্পবিশ্ব থেকে এই বইটা আসছে, পাখিদের নানা কথা, সনৎ কুমার ব্যানার্জির লেখা পাখিদের নানা কথা। সেখানে রয়েছে ডাইনোসর থেকে বিবর্তনের কোন পথ পার হয়ে এসেছে প্রাণীজগতের বিস্ময় এই পাখিরা, আকাশে ডানা মেলে কিভাবে তারা ওড়ে, যার বিজ্ঞান রপ্ত করে মানুষ বানিয়েছে উড়োজাহাজ, তাদের রং বেরঙের পালকযুক্ত পোশাকের কারণ ও উৎস কী, পাখির ডাকের ভাষা কি আমরা এত সুরলা কণ্ঠে গানই বা গাই কী করে, প্রযোজন ঋতুতে শুধু ঠোঁট আর পা দিয়ে কত রকমের বাসা বানায়, আবার শীতের মরশুম এলেই তারা পরিযায়ী হয়ে দলে দলে কোথায় যায় আর কীভাবেই বাজায়। এইসব নানা বিষয় আলোচনার সংকলন পাখিদের নানা কথা।
এই বইটার সূচিপত্রতেও রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যখন বর্ডারে ঘুরতে যাই তখন আমি দেখি পাখিরা কি সুন্দর কাঁটাতার না মেনে দিক থেকে ওদিক হয়ে যায়, বা বিভিন্ন ইন্টারেস্ট থেকে পাখিদের সম্পর্কে একটা তাদের নিয়ে একটা জানার কৌতূহলই বলুন, বা সেই ছোটোবেলায় নিজের পাখি হওয়ার একটা ফ্যান্টাসিই বলুন, সব মিলিয়ে এই বইটা আমার চোখে এসেছে। এবং আমার বারবার মনে হচ্ছে যদি আমি রিসার্চটা না করতাম, যদি আমি একদিন পুরো সোশ্যাল মিডিয়া না ঘাঁটতাম, হয়তো তাও আমি সব ঘেঁটে পারিনি, এইটুকু সময় ছিল না, তাহলে হয়তো বইমেলা শেষ হয়ে যাওয়ার পরে ভিডিও আসতো, যেটা আমি একদমই চাইনি। সেই জন্য আমি এই ভিডিওটা করছি। এবং এরপরে দেশ প্রকাশনী থেকে বাংলার ভৌতিক দেবদেবী ও অপদেবতা মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা ভূমিকা লিখেছেন নৃসিংহপ্রসাদ ভাদুরী। মৃগাঙ্ক চক্রবর্তী বিভিন্ন লৌকিক দেবদেবতা নিয়ে, আঞ্চলিক দেবদেবতা নিয়ে লেখালেখি করেন, তার বেশ কিছু বই আছে। বাংলার ভৌতিক দেবদেবী স্পেশালি এই টার্মটা আমাকে মানে আকৃষ্ট করেছে। ভৌতিক দেবদেবী ও অপদেবতা, দেবদেবী হলে সেটা ভৌতিক কী করে হলো, আর ভৌতিক হলে সেটা দেবদেবী কী করে হলো, এটা জানার জন্যই মূলত আমি এই বইটা সংগ্রহ করব। দেশ প্রকাশনী থেকে এই বইটা প্রকাশিত হবে। এরপর আবার সেই স্টল নাম্বার 600, এবং এই বইটা যে কী নিয়ে, মানে কোন প্রকাশনীর আমি বারবার ভুলে যাচ্ছি। এটা রয়েছে পারস্যের মহাকাব্যিক ইতিহাস বিভূতিভূষণ দত্তের প্রবন্ধ সংকলন। 600 নাম্বার স্টলেই আবার পাওয়া যাবে বাংলার প্রাচীন ইতিহাস, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইতিহাসের হর্ষই কার্ডটা দিয়েই ইংরেজ সিভিলিয়ানদের চোখে, মানে আমাদের বাংলাকে ইংরেজ সিভিলিয়ানরা কী চোখে দেখতে, এটা FJ মোনাহনের লেখা এবং ভাষান্তর করেছেন বিমলাচরণ মৈত্রেয়। এই বইটাও আমি সংগ্রহ করব। এরপর শব্দ প্রকাশনী থেকে একটা বই, নবশ্রী চক্রবর্তী বিশ্বাসের লেখা টোটেম। টোটেম অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন জনজাতি বা আদিবাসী জনগোষ্ঠী যারা রয়েছে তাদের একটা প্রতীকী চিহ্ন বলতে পারেন। কারোর টোটেম হয়তো বাঘ, কারোর টোটেম হয়তো তীর ধনু, কারোর টোটেম হয়তো বর্ষা, এই বিভিন্ন টোটেম নিয়ে। তো টোটেম ভারতীয় উপজাতীয় মাতৃপূজা, এটাও একটা প্রবন্ধের বই। এবং যখন আমি ইতিহাসে আদিবাসীদের টোটেম বা যে কোনো বংশের টোটেম নিয়ে পড়তাম দাক্ষিণাত্য ভারতের ইতিহাস পড়তে গিয়ে, তো আমার এই টোটেম নিয়ে জানার একটা আগ্রহ হয়েছিল যে কোনো বংশ বা কোনো জনজাতি কেন এটাকে তাদের টোটেম হিসাবে বেছে নিয়েছে। আমি আশা করছি আমার সেই প্রশ্নের উত্তর সম্ভবত এই বইতে পাবো। এরপরে খোয়াবনামা সম্ভবত পকেট উপন্যাস বের করছে, যারা বহু বছর বন্ধ রাখার পরে এনেছে, এবং পকেট উপন্যাস হচ্ছে পকেটে নিয়ে ঘোরা যাবে। আমার নেওয়ার কারণ হচ্ছে মহারাজ নন্দকুবনের জীবনভিত্তিক আখ্যান ফাঁসির মঞ্চে। আপনারা যদি ভারতীয়দের মধ্যে প্রথম কে ফাঁসি মানে হয়েছিল, অনেকেই নামটা হয়তো ভুল বলবে, অ্যাকচুয়ালি নন্দকুমারের ফাঁসি হয়েছিল এবং এটা জুডিশিয়াল ডেথ ছিল, তাকে এক প্রকার ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। এইটাই আমি জানি, এটুকুই। এটা নিয়ে আমার একটু ডিটেলসে জানার ইচ্ছা আছে ইতিহাসটা। এরপরে আবারও সেই 600 নাম্বার স্টলের, এটা হচ্ছে মেসোপটেমিয়ার মহাকাব্যিক ইতিহাস বিভূতিভূষণ দত্তের লেখা, এটাও একটা প্রবন্ধ। এবং এটাই বোধহয় আমার ভাই বলেছিল যে কিনবে, মানে কিনে দিতে বলেছিল। এরপর শব্দ থেকে আরও একটা বই আসছে, দশরূপিণী, দেবজিৎ ভট্টাচার্যের। বলছে দশরূপিণী, 10 নারী 10 রূপ লৌকিক অলৌকিকে। তো এটা প্রবন্ধ সংকলন না, কিন্তু যেটা বলা হচ্ছিল, আমি যেটুকু পড়েছিলাম মনে পড়ছে যে একটা নারীর যে বিভিন্ন রূপ থাকে, সে কোনো সময় রক্ত মানুষের মানুষ হয়, কখনো সে দেবী হয়। তো এই মেয়েদের যে বিভিন্ন রূপ নিয়ে, সেটাকে নিয়েই সম্ভবত এটা লেখা হয়েছে, যে সিচুয়েশান আমাদের কিভাবে আমাদের মধ্যে দেবীর ভাবগুলোকে জাগিয়ে তোলে। মেবি আই এম রং, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু আমি এটা শর্ট লিস্ট করার সময়, যেহেতু অনেক বই, তার সমস্ত কিছু আমার টুকে রাখা হয়নি, আমার এটাই মনে পড়ছে। এবং তারপরে একটা বই আসছে, বৈচিত্র্যের বারাণসী, অনিরুদ্ধ সরকারের লেখা, শব্দ থেকে, এটা প্রবন্ধ। এবং এই বইটা নিয়ে, কারণ বানারস আমার ভীষণ পছন্দের একটা জায়গা বা খুব কাছের একটা জায়গা, মানে আমার মন খারাপ লাগলে আমার মনে হয় একটু বানারস যেতে পারলে ভালো হতো, বানারসের ঘাটে বসে থাকতে পারলে ভালো হতো। আমি দেখতে চাই অনিরুদ্ধ সরকার বৈচিত্র্যের বানারসকে আমার বৈচিত্র্যের বানারস যতটা আমার স্মৃতিতে রয়েছে তার সঙ্গে কতটা মিল বা অমিল হলো, সেটার জন্য আমি বইটা কিনবো। যারা বুদ্ধ নিয়ে পড়তে চান তাদের জন্য আমি শ্রাবস্তী নগরে বুদ্ধ, এটা হচ্ছে নন্দিতা মিশ্র চক্রবর্তীর লেখা, এবং এটাও একটা প্রবন্ধ সংকলন। আমি শিওর নই আমি বইটা কিনবো কিনা, যেহেতু এখানে আমি আমার সমস্ত দর্শকদের কভার করার চেষ্টা করছি এবং সমস্ত ধরনের বইকে কভার করার চেষ্টা করছি। ব্যক্তিগত পছন্দেরই যে সব বই আছে সেটা না, তো এটাও আপনারা শব্দ প্রকাশনী থেকে পেয়ে যাবেন। এরপরে রয়েছে দ্বাদশ দুর্গামঙ্গল, স্বপন কুমার ঠাকুরের লেখা। যারা বিভিন্ন মঙ্গল কাব্য হোক, যেমন মনসা মঙ্গল হোক, চণ্ডী মঙ্গল হোক, বিভিন্ন মঙ্গল কাহিনী নিয়ে ইন্টারেস্ট রাখেন, আমি তাদের মধ্যে একজন, কিন্তু আনফর্চুনেটলি আমার এখনও পড়া হয়নি মঙ্গল কাব্য। এটা প্রবন্ধ বিষয়ক, আমি সংগ্রহ করব না, যেহেতু আমি এখন অবধি মঙ্গল কাব্য পড়িনি। যারা মঙ্গল কাব্য নিয়ে ইন্টারেস্টেড, এটা শুধুমাত্র তাদের জন্য ছিল প্রকাশনী, শব্দ প্রকাশনী। এরপর রয়েছে সংবাদপত্র, চিঠিপত্র
চিত্রের আলোকে কলকাতা, নোয়াখালী, স্বাধীনতা। আমরা জানি যে ভারতে যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে এবং স্বাধীনতার প্রাক্কালে কলকাতা, নোয়াখালীর ভীষণ বড় দাঙ্গা হয়েছিল। সম্পাদনা ও সংকলন করেছেন সৌম্য বসু। এটাও একটা নন ফিকশন বই, শব্দ প্রকাশনীর। কেজিবি, রাশিয়ার যে বিখ্যাত মানে গুপ্তচর বাহিনী কেজিবিকে নিয়ে লেখা, উৎস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে কবে কেজিবির উৎস হলো এবং কবে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি কেজিবির বিভিন্ন কার্যকলাপ, কারণ আমরা জানি দুটো বিশ্বযুদ্ধে রাশিয়া একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। এটা অভিনব রায় লিখেছেন শব্দ প্রকাশনী থেকে। আচ্ছা, মেহফিলে গালিব, যে বইটার আমি কথা বলতে পারিনি তখন, এটা হচ্ছে খোয়াবনামা প্রকাশনী থেকে আসছে। আরও অনেক বই আমি জানি বাদ গেল। আমি চেষ্টা করেছি বিভিন্ন জ্বরের বইকে নিয়ে আসার, এবং যে প্রকাশনী আমার চোখের সামনে এসেছে আমি এখানে ফোকাস করেছি নন ফিকশনের উপরে। এবং নন ফিকশন একটা বই আমি ক্ষুদ্র সময়ে, কারণ বইমেলা ভীষণ এডিটিং চলছে, আমাদের বিভিন্ন ভিডিও নিয়ে এডিটিং চলছে, বিভিন্ন কাজ চলছে, ভাই কিছুটা বিজি, ও আটকে রয়েছে ওর কাজে, আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, একটা সার্টেন লিমিটের পর প্রেশার দিতে পারছি না। এই ছিল আমার বইমেলা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা শেষ বুক সাজেশন ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।